হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা সিবিপিবিইউ অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো ফোর্থ সেমিস্টারে, তাদের জন্য আজকে মেজর পেপার 6 বেঙ্গলি থেকে ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেটা হচ্ছে লোক সাহিত্যের শ্রেণীবিভাগ নিয়ে কিন্তু আজকের ক্লাসটিতে আমি আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, আমাদের থেকে নোটস নেবে, ক্লাস করবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। সেটা হচ্ছে লোক সাহিত্যের শ্রেণীবিভাগ, মানে লোক সাহিত্য কত প্রকার ও কি কি, এই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব। কেমন? দেখো কি রয়েছে, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে বলছে লোক সাহিত্যের শ্রেণীবিভাগে লোক সাহিত্যের প্রধান কতগুলো শাখা রয়েছে। শাখা মানে কি? লোক সাহিত্যকে আমরা কটা ভাগে ভাগ করি। এখানে লোক সাহিত্যকে আমরা মূলত 6টা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। 1 নাম্বার লোকসঙ্গীত, 2 নাম্বার ছড়া, 3 নাম্বার ধাঁধা, 4 নাম্বার প্রবাদ, 5 নাম্বার লোককথা, 6 নাম্বার হচ্ছে গীতিকা ইত্যাদি। ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে। ওকে, নেক্সট কি রয়েছে, প্রথমে আমরা জেনে নেব লোক সঙ্গীতের ব্যাপারে কি রয়েছে। দেখো কি বলছে, যা একটি মাত্র ভাব অবলম্বন করে গীত হবার উদ্দেশ্যে রচিত ও লোক সমাজ কর্তৃক মৌখিক প্রচারিত হয় তাকে লোকসঙ্গীত বলা হয়। তাহলে বোঝা গেল কি বললাম, যা একটি মাত্র ভাব অবলম্বন করে, মানে একটা শুধুমাত্র ভাব থাকবে, সেই ভাবকেই যখন অবলম্বন করে গীত হবার উদ্দেশ্যে রচিত হয়। গীত মানে কি? গান করার উদ্দেশ্যে রচিত আমার কোনো ভাব। যেমন খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। তাহলে লালন ফকিরের এই যে খাঁচার ভেতরে অচিন পাখি কেমনে আসে যায়, এই কথাটিকে যখন ভাবের মাধ্যমে প্রকাশ করা হলো তখন কিন্তু সেটা হয়ে গেল লোকসঙ্গীত। ঠিক আছে, তো কি বলছে, লোকসঙ্গীতকে দুটি শ্রেণীতে ভাগ করা যায়। 1 নাম্বার হচ্ছে ধর্মীয় প্রেরণাজাত লোকসঙ্গীত এবং 2 নাম্বার বলেছে ধর্মীয় ধারণা নিরপেক্ষ লোকসঙ্গীত। মানে ধর্মীয় প্রেরণাজাত মানে কি? ধর্মকে কেন্দ্র করে যেই লোকসঙ্গীতগুলো রচিত হয়েছিল সেগুলোকে বলা হয় ধর্মীয় প্রেরণাজাত লোকসঙ্গীত। আর নিরপেক্ষ মানে কি? প্রেরণা নিরপেক্ষ মানে ধর্মীয় প্রেরণা নিরপেক্ষ মানে ধর্ম ছাড়া যে সমস্ত লোকসঙ্গীতগুলো প্রচলিত সেগুলোকে বলছে ধর্মীয় প্রেরণা নিরপেক্ষ লোকসঙ্গীত। নেক্সট কি রয়েছে, ধর্মীয় প্রেরণাজাত লোকসঙ্গীত কাকে বলছে। দেখো, ধর্মীয় প্রেরণাজাত লোকসঙ্গীতকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়। যেমন কি বলছে, ধর্মচারমূলক, তারপর প্রার্থনামূলক, স্মৃতিচারণমূলক, দেন কৃষিব্রতমূলক, এই সমস্ত ভাগগুলোকে আমরা দেখতে পাই ধর্মীয় প্রেরণাজাত লোকসঙ্গীতের মধ্যে। নেক্সট বলেছে ধর্মীয় প্রেরণা নিরপেক্ষ লোকসঙ্গীত কি বলছে, ধর্মীয় প্রেরণা নিরপেক্ষ লোকসঙ্গীতকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়। যথা কি কি হতে পারে, কর্মসঙ্গীত, দেন পারিবারিক বিনোদনমূলক সঙ্গীত হতে পারে, বৃত্তিমূলক লোকসঙ্গীত হতে পারে, প্রেম সঙ্গীত হতে পারে এবং বর্ণনামূলক লোকসঙ্গীত এবং জাগরণের লোকসঙ্গীত। তাহলে আমরা ধর্মীয়, আমি প্রথমেই বললাম যে তোমাদের ধর্মীয় প্রেরণাজাত লোকসঙ্গীত মানে কি? ধর্মকে কেন্দ্র করে, ধর্মের ওপরে ভিত্তি করে যে সমস্ত লোকসঙ্গীতগুলো প্রচলিত রয়েছে সেগুলোকে বলা হয় ধর্মীয় প্রেরণাজাত লোকসঙ্গীত। এবং ধর্মীয় প্রেরণা নিরপেক্ষ লোকসঙ্গীত বলতে যেগুলো ধর্মকে ছাড়া যেই লোকসঙ্গীতগুলো রচিত হচ্ছে সেগুলোকে আমরা কি বলছি, ধর্মীয় প্রেরণা নিরপেক্ষ লোকসঙ্গীত। তাহলে আমরা জেনে নিলাম ধর্মীয় প্রেরণাজাত লোকসঙ্গীতের কতগুলো ভাগ রয়েছে এবং ধর্মীয় নিরপেক্ষ যে লোকসঙ্গীতগুলো রয়েছে সেগুলোকে কতগুলো ভাগে আমরা ভাগ করেছি। ক্লিয়ার? চলে আসবো পরবর্তীতে। নেক্সট পয়েন্ট কি রয়েছে আমরা একটু জেনে নিই। নেক্সট পয়েন্ট রয়েছে ছড়া। ছড়া কি? আমরা যেমন ছড়া সম্পর্কে প্রত্যেকেই অবগত এবং ছড়া ব্যাপারে প্রত্যেকেই আমরা জানি ছড়া জিনিসটা কি। কি বলছে, অসংলগ্ন ভাবের অন্তমিলযুক্ত চিত্র সমৃদ্ধ যে লৌকিক তোমার হচ্ছে মানে শ্রী আমরা পাই তাকে আমরা ছড়া বলি। যেমন কি আমি বলছি অন্তমিল, অন্তমিল মানে কি? শেষে মিল থাকবে। যেমন আমি বলছি আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার মর্মরে থান ঠাকুর দাদার বউ, এই যে লাস্টে বউ। তাহলে মৌয়ের সঙ্গে বউয়ের দেখো একটা মিল আছে, তার মানে কি এটা অন্ত বা শেষে মিল। যে কোনো কবিতার মধ্যে তুমি এই ধরনের মিলগুলো কিন্তু লক্ষ্য করতে পারবে। তো কি বলছে, কবিতার সঙ্গে ছড়ার মূল পার্থক্য হলো কবিতার মধ্যে থাকে মূলত একটি ভাব। কবিতাগুলো কি হয়, একটা ভাবকে নিয়ে গড়ে ওঠে, কিন্তু ছড়ার মধ্যে অনেকগুলো ভাব থাকে। বলছে ছড়াগুলিতে অজস্র ভাব, অজস্র ভাব মানে কি? একের বেশি ভাব নিয়ে কিন্তু ছড়াগুলো গঠন হয়। কারণ এইগুলি শ্রীর পশ্চাদে
তোমার হচ্ছে থেকে গেছে ছেলে ভুলানো নানা কাজকর্ম। মানে এগুলোর পিছনে কি, এগুলোর পিছনে নানান ছেলে ভুলানো কাজকর্ম রয়ে গেছে, যেমন স্নান করানো, ঘুম পাড়ানো। তাহলে বাচ্চাদের ঘুম পাড়ানো ছড়া আমরা জানতে পারি। যেমন আবার আমরা বলতে পারি হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং তারা হাট্টিমা টিম টিম। এই যে ছড়াগুলো রয়েছে এগুলো ছেলে ভোলানো ছড়া। আরো অনেক ছড়া এরকম রয়েছে, ঘুম পাড়ানি ছড়া। ঠিক আছে, চলো জেনে নেবো এখন নেক্সট পয়েন্ট কি রয়েছে, ধাঁধা। তাও কি বলেছে ধাঁধা, বর্তমানে শিশুর খেলার বিষয় হলেও এক সময় কিন্তু এর সামাজিক মূল্য ছিল প্রচুর। আজকে বর্তমানে দেখবে যে ছোট বাচ্চা থেকে শুরু করে একদম বয়স্ক মানুষ পর্যন্ত প্রত্যেকেই কিন্তু কি করে, মোবাইলের পেছনে প্রচুর সময়টা নষ্ট করে। আজকাল ছেলেমেয়েরা খেলাধুলো করতে মাঠে যায় না, তারা ঘরের চার দেওয়ালের মাঝখানে বসে মোবাইলে খেলে। ক্রিকেট আজকাল ছেলেমেয়েরা কি করছে, আমি সবার কথা বলছি না, ম্যাক্সিমামের কথা বলছি, বেশিরভাগ সংখ্যাটাই কিন্তু কি হচ্ছে, তারা একটা মনে হয় মুঠো ফোনের মধ্যে আবদ্ধ হয়ে গেছে। কিন্তু একটা সময় তো আমাদের কাছে এই মুঠো ফোনটা ছিল না। যখন আমাদের ছেলেবেলা ছিল বা আমাদের বাবা জ্যাঠাদের ছেলেবেলা ছিল তখন কিন্তু তারা মাঠে ঘাটে খেলতো, সময় কাটাতো, তাই না? কিন্তু এখন কিন্তু ছেলেমেয়েরা আর মাঠে ঘাটে সময় কাটায় না, খুব কম সংখ্যক ছেলেমেয়েরাই মাঠে ঘাটে সময় কাটাতে আমরা তাদেরকে দেখি। তাহলে আশা করি ব্যাপারটা বোঝা গেল কি বললাম। হ্যাঁ, তো দেশের রাজা নির্বাচনে, বিবাহের পাত্রপাত্রী নির্বাচনে ধাঁধা প্রচলন ছিল ঋগ্বেদে। তাহলে ধাঁধা বলতে ছোট্ট ছোট্ট বিষয়গুলো কিন্তু ধাঁধা নামে পরিচিত এখানে, যেখানে কৌতূহলমূলক ব্যাপারগুলো থাকছে। বলছে উপনিষদে, মধ্যযুগে বাংলা সাহিত্যে ধাঁধার কিন্তু প্রচুর ব্যবহার হয়। ধাঁধার মধ্যে আছে শিশুর অজস্র কৌতূহল, বৈজ্ঞানিক পর্যবেক্ষণ, সচেতনতা ও কবি তোমার হচ্ছে দৃশ্য সৌন্দর্য, সচেতনতা অবকাশ পেয়েছে। কিন্তু এখানে দুটো ধাঁধা বলেছে, এই ধাঁধা দুটোতে যেমন বন থেকে বেরোলো টিয়ে সোনার টোপর মাথায় নিয়ে, কি জিনিস, আনারস। তাহলে আনারস কিন্তু সরাসরি বলছে না, বলছে বন থেকে বেরোলো টিয়ে সোনার টোপর মাথায় নিয়ে। তাহলে এখানে একটা জিনিস দেখো তোমরা এখানটায়, যেমন আমরা নর্মালি যদি কল্পনা করি একটা টিয়ে পাখি বন থেকে বেরোলো, মাথার মধ্যে তার ঝুঁটি, এবার ঠিক এই জায়গাটায় আনারসের ফলটাকে যদি তুমি ভাবো এবং তার মাথার মধ্যে ঝুঁটিটা বলতে আনারসের পাতাগুলোর কথা ভাবো, দেখবা সেম এই পিকচারটা তুমি একটা রিলেট করতে পারছো। তো তাই বলছে যে বন থেকে বেরোটিয়ে সোনার টোপর মাথায় নিয়ে, এটা আনারসের প্রসঙ্গে কিন্তু এই কথাটা বলা হয়। আমরা বলি না, বলতো কোন দেশে মাটি নেই, আমরা বলি সন্দেশে মাটি নেই। বলতো একটুখানি গাছে কৃষ্ণ ঠাকুর নাচে, কি জিনিস, কাঁচা লঙ্কা, এরকম টাইপের। তারপরে এই যেখানে বলছে একটুখানি গাছে রাঙা বউটি নাচে, বা একটুখানি গাছে মানে একটুখানি গাছে রাঙা বউটি নাচে, এটা লাল লঙ্কার কথা বলা হয়েছে, তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তো আবার তোমরা দেখতে পারো যে একটুখানি গাছে কেষ্ট ঠাকুর নাচে, তার মানে বেগুন হবে। তো এরকম টাইপের জিনিসগুলো কিন্তু আগে খুব রসকৌতুক ভাবে মানুষেরা খেলতো বা সোসাইটিতে প্রচলিত ছিল। নেক্সট চলে আসবো আমরা প্রবাদে। প্রবাদ কি বলছে, বলছে এ প্রোভার্ব ইজ আ শর্ট সেন্টেন্স বেসড অন এ লং এক্সপিরিয়েন্স। অর্থাৎ প্রবাদ হচ্ছে জীবননিষ্ঠ এবং দীর্ঘ অভিজ্ঞতা ভূয়িষ্ঠ। প্রবাদ মূলত নারীর এক অতি শক্তিশালী সম্পদ। পরিবারের হাতে, সমাজের হাতে, পুরুষের হাতে ক্রমাগত মার খেয়ে যাওয়া নারী তুলে নিয়েছেন প্রবাদের অস্ত্র। মা ছাড়া প্রবাদের রাজ্যে এমন কোনো পারিবারিক বা সামাজিক চরিত্র নেই যিনি সমালোচনার হাত থেকে অব্যাহত পেয়েছেন, কিন্তু মা সম্পর্কিত প্রবাদগুলি বড়ই স্নিগ্ধ এবং পবিত্র। যেমন কি বলছে, মার হাড় যদি মাটিতে থাকে পোতা, মাটি থেকে বলে ওঠে বাছা আমার কথা। তাহলে এগুলো কিন্তু প্রবাদ। তাহলে প্রবাদের মধ্যে দিয়ে কিন্তু একটা সুন্দর বিষয়টা কিন্তু খুব সুন্দরভাবে রিলেট করা হয়। ওকে, চলে আসবো আমরা নেক্সটে। বলছে নেক্সটে কি বলছে, নেক্সট পয়েন্টে লোককথা বলছে। লোককথা কি জিনিস, বলছে লোককথা বলতে এক সময় সমগ্র লোক সাহিত্যকে কিন্তু বোঝাতো। বাংলা লোককথার মূলত তিনটি ধারা রয়েছে, রূপকথা, পশুকথা এবং ব্রতকথা। রাক্ষস খক্ষস, রাজপুত্র রাজকন্যা, মন্ত্রীপুত্র, কোটাল পুত্র, এদের নিয়েই কিন্তু রূপকথার জগৎ। রূপকথার সমস্ত অসম্ভাব্যের মধ্যে রয়েছে সম্ভাব্যতা। প্রকৃতপক্ষে এগুলি রূপকথা, হ্যাপি এন্ডিং, সমস্ত রূপকথার শেষ। রূপকথার জগতে দু শ্রেণীর চরিত্র থাকে, সাদা অথবা কালো। পশু কথায় দেখানো হয় খুব কম বলশালী পশুরা কিভাবে বুদ্ধিতে পর্যুদস্ত করে তথাকথিত শক্তিশালী পশুদের। মানে পশু কথাগুলিতে রয়েছে মানব তোমার হচ্ছে মানবীকরণ এবং আর্য অনার্য ভাবনা। ব্রত কথা মূলত দু প্রকার, কুমারী ব্রত যেখানে কুমারী নারীদের আগামী জীবনের আশা স্বপ্নমূর্ত সধবা ব্রতও আছে, সার্বিক মঙ্গল কামনা রয়েছে, নদীর ঘাটে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করত। হ্যাঁ, যেমন ভালো থাকে যাদের। হ্যাঁ, এখানে কি বলেছে, যেমন ভাই গেছে বাণিজ্যে, বাপ গেছে বাণিজ্যে, স্বামী গেছে বাণিজ্যে, মানে সকলে মিলে বাণিজ্যে গেছে।
তো এই লোক কথাগুলো মানুষ কিন্তু খুব প্রচলিত ছিল সেই সমাজে। অর্থাৎ সকলে মিলে বাণিজ্যে গেছে না বলে বলছে এখানে ভাই গেছে বাণিজ্যে, বাপ গেছে বাণিজ্যে এবং স্বামী গেছে বাণিজ্যে। ওকে, তো এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে এবং পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে এবং বন্ধুদেরকে বলবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা। এবং যদি তোমাদের কোনো টেকনিক্যাল সাপোর্টের প্রয়োজন হয় আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের পিস্টিক্যাল এডুকেশন বলে প্লে স্টোরে অ্যাপ রয়েছে, সেই অ্যাপটা ইনস্টল করেও কিন্তু তোমরা কোর্সগুলোকে পারচেস করতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।